আরে রতন, এবার তো দেখছি তোর জমিতে খুব ভালো ফলন হয়েছে। কি ব্যাপার, কোনো জাদু টাদু করেছিস নাকি? আরে না না, এসব উন্নত মানের কীটনাশকের কামাল। তাছাড়া তোর ফসলেরও তো ভালো ফলন দেখলাম। তো কি ভেবেছিস, এবার ফসল বিক্রি করে কি করবি? কি আর করব, এর আগের বার যা দেখলাম বাজারের অবস্থা, আমরা কষ্ট করে চাষবাস করছি আর বেশিরভাগ টাকাটাই ঢুকছে দালালদের পকেটে। কি করা যাবে? তবে দেখি এবার একটা দালান বাড়ি করার ইচ্ছা আছে। ঠিকই বলেছিস, বাজারের কথা বলাই যায় না কখন যে কি হয়। তবে এবার আমাকেও মনে হয় পুরনো মাটির ঘরটা ভেঙে একটা দালান বাড়ি বানাতে হবে, না হলে এই বর্ষায় যা অবস্থা হয় কি আর বলবো। দুপুরবেলা রামলাল তার নৌকো নদীর পাড়ে বেঁধে খাবার জন্য বাড়ি ফিরছিল। তখনই তার চোখে পড়ে বটগাছের তলায় তার গ্রামের দুই কৃষক রতন এবং রামু বসে গল্প করছে। রামলাল ভাবে, এত রোদের মধ্যে বাড়ি যাওয়ার আগে ২-৪ মিনিট এই বটগাছের তলায় জিরিয়ে নেই, তার সঙ্গে ২-৪টা গল্প করাও হয়ে যাবে। কিন্তু সে জানত না যে সেখানে গিয়ে তাকে অপমানিত হতে হবে। কি গো, তোমরা এখানে বসে বসে কি গল্প করছো? কি আর গল্প করব, রামলাল ভাবছিলুম এবার যদি একটা দালান বাড়ি বানাতে পারি তবে ভালো হতো। আমারও তো বহুদিনের ইচ্ছে যে একটা দালান বাড়ি বানাবো। কি তুমি বানাবে দালান বাড়ি? হাসালে রামলাল। দালান বাড়ি বানানোর খরচ জানো? নৌকা চালিয়ে যে দুবেলা খেতে পারছো, ওটাই অনেক বামন হয়ে চাঁদে হাত দিতে চেও না। আর তোমার বাপদাদা তো তোমার জন্য এক কাঠা জমিও রেখে যায়নি। তুমি কিভাবে বানাবে দালান বাড়ি? যত সব ফালতু লোকের ফালতু কথা। আমার বাপদাদার জমি জায়গা না থাকলে কি হবে? আমি নিজে পরিশ্রম করে বানাবো দালান বাড়ি, তোমাদের মতো বাপদাদার টাকায় নয়, এটা আমি কথা দিলাম। এই বলে রামলাল ওখান থেকে চলে এলো বাড়িতে। বাড়িতে এসে রামলালের স্ত্রী রাধা রামলালকে জিজ্ঞেস করল, এই তোমার বাড়ি আসার সময় হলো, কি করছিলে এতক্ষণ? তোমার জন্য ভাত তরকারি নিয়ে বসে থাকতে থাকতে সব ঠান্ডা হয়ে গেল। আজকে বটগাছের তলায় রামু আর রতনের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছিল। তুমি ওসব ছাড়ো তো, তাড়াতাড়ি খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি ভাত বাড়ছি। মাঝরাতে হঠাৎ মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। চারিদিকে গাছপালা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। কি গো, ঘরের ছাদ থেকে জল পড়ছে যে, এইভাবে চলতে থাকলে তো গোটা ঘর জলে ডুবে যাবে। কি আর করা যাবে রাধা, এই মাঝরাতে আমি কিভাবে ঘরের ছাদ সারাই করব বলো? এখন উপরবালার উপরই শেষ ভরসা, উনিই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন। পরের দিন সকালে রামলাল দেখে তার ঘরের ছাদের প্রায় অর্ধেক অংশ ঝরে ভেঙে গিয়েছে। সেই দেখে রামলালের চোখ কপালে উঠে যাওয়ার মতো হয়ে যায়। এই ছাদ সারাতে গেলে তো অনেক টাকা লেগে যাবে। নৌকো চালিয়ে যে 2 পয়সা রোজগার করতাম, তার সবটুকু তো সংসারে লাগিয়ে দিতাম। এই মুহূর্তে আমার কাছে তো একটা টাকাও নেই যে ঘরের ছাদ সারাবো। কিন্তু এই ছাদ না সারালে তো আমরা এই ঘরে থাকতেও পারবো না। এখন কি করবে গো? ঘরের ছাদ সারাই না করলে তো থাকাই মুশকিল হয়ে যাবে। রাতে যদি আবার বৃষ্টি আসে তবে তো আমাদের আর রক্ষা নেই। তুমি কি করবে? আজকের মধ্যেই করো। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। রাধা, মনে হচ্ছে যেন ঈশ্বর আমাদের সব পথ বন্ধ করে দিয়েছেন। সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই থাকবে। তুমি একটু চেষ্টা করে দেখো না, কোনো না কোনো পথ অবশ্যই থাকবে। রামলাল খুবই চিন্তায় পড়ে যায়। সে কি করবে কিচ্ছু ভেবে পায় না। এক একটা সেকেন্ড যেন তার কাছে খুবই মূল্যবান হয়ে ওঠে, কারণ যা করার তাকে আজকের মধ্যেই করতে হবে। অবশেষে রামলাল একটি সিদ্ধান্তে এসে পৌঁছায়। রামলাল রাধাকে বলে, দেখো রাধা, আমি অনেক ভেবে দেখলাম, কিন্তু কিছুতেই আজকের মধ্যে ঘরের ছাদ সারানো সম্ভব হয়ে উঠছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়েক মাসের জন্য আমি ভিন রাজ্যে কাজে যাব
আর এই কয় মাস তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকবে, এটাই একমাত্র রাস্তা। তাছাড়া আমি আর কোনো পথ দেখতে পারছি না। আমিও তোমার সাথে যাব, আমাকেও নিয়ে চলো। দেখো রাধা, জেদ করোনা পথে অনেক বিপদ হতে পারে। তাছাড়া আমি কোথায় থাকবো, কোথায় খাবো সেটাও জানি না। তার চেয়ে বরং তুমি তোমার বাপের বাড়ি গিয়েই থাকো, সেটাই ভালো হবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি শীঘ্রই ফিরে আসব, এবং আমাদেরও একটা অনেক বড় বাড়ি হবে। এখন তুমি দেরি না করে তাড়াতাড়ি জামা কাপড় সব গুছিয়ে নাও। তারপর রামলাল বেরিয়ে পরে ভিন রাজ্যের উদ্দেশ্যে কিছু দূর গিয়ে সে একটি গভীর বনে প্রবেশ করে। চারিদিকে বড় বড় গাছ, শান্ত পরিবেশ, তার উপর মাঝে মধ্যে শোনা যাচ্ছে অদ্ভুত প্রাণীর সব আওয়াজ। রামলাল একটি জায়গায় গিয়ে বসল এবং ভাবতে লাগলো, রাধাকে তো কথা দিলাম যে শীঘ্রই ফিরে আসব, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি কোথায় যাব আর কী বা কাজ করব? এদিকে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। তাড়াতাড়ি থাকার একটা ব্যবস্থা না করতে পারলে তো আমায় এই বনে মাটিতে থাকতে হবে। সেটা একদম ভালো হবে না। তাড়াতাড়ি একটা থাকার মতো জায়গা খুঁজতে হবে। এই দিক ওই দিক খুঁজাখুঁজি করতে করতে হঠাৎ রামলালের চোখে পড়ে একটি গুহা। রামলাল গুহাটার কাছে যায় এবং দেখে গুহাটা বেশ পরিষ্কার মনে হচ্ছে। আজকে আর এই দিক ওই দিক ঘুরোঘুরি না করে এখানেই রাতটা কাটাতে হবে, তারপর কালকে যা হবে দেখা যাবে। তারপর রাত্রি নেমে এলো, চারিদিকে গভীর অন্ধকার। রামলাল ঘুমিয়ে পড়ল, কিন্তু তারপর তার সাথে যা হলো তা রামলাল কল্পনাও করতে পারেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রামলাল দেখে সে এক অচেনা জায়গায় চলে এসেছে। রামলাল আসে পাশের কোনো কিছুই চিনতে পারছে না। এই, আমি কোথায় আছি? কাল রাতে আমি তো এক গুহার মধ্যে ছিলাম, এখানে এলাম কিভাবে? বেরোবার কোনো রাস্তাও তো দেখতে পাচ্ছি না। ঠিক তখনই রামলালের সামনে উদয় হলো এক রাক্ষস। রাক্ষস জোরে জোরে হাসতে লাগলো এবং বলতে লাগলো, তুই এখন পাতালপুরে আছিস, আর যে একবার এই পাতালপুরে আসে সে আর কোনোদিনও এখান থেকে ফেরত যেতে পারে না। তুইও আর এখান থেকে আর ফেরত যেতে পারবি না। দেখো, আমি ভুল করে এখানে চলে এসেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এখানে আসব না। তুই কোন হরিদাস হে যে আমি তোর কথা শুনব? আমার নাম হরিদাস না, আমার নাম হলো রামলাল। আমার সাথে ফাজলামি হচ্ছে। দাঁড়া, এক্ষুনি তোর ঘাড় মোটকাচ্ছি। দাঁড়াও আর ফাজলামি করব না। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আমার গিন্নিকে কথা দিয়েছি, তাড়াতাড়ি ফিরে গিয়ে গিন্নিকে একটা দালান বাড়ি বানিয়ে দেব। আমার গিন্নির ইচ্ছেটা পূরণ করতে দাও রাক্ষস ভাই। এই শুনে রাক্ষস নাকের জলে চোখের জলে হয়ে যায়, কারণ রাক্ষসেরও তার গিন্নির কথা মনে পড়ে যায়। বহু বছর আগে এক সাধু বাবার অভিশাপে রাক্ষসের গিন্নি পাথরে পরিণত হয়। তখন থেকে এখন পর্যন্ত সে পাথর হয়ে পড়ে রয়েছে। দেখো রামলাল, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমি সব করতে রাজি আছি। আমার পেছন পেছন এসো, আমি তোমাকে সব বলছি। এই দেখো, আমার গিন্নি বহু বছর আগে এক সাধু বাবার অভিশাপে পাথরের হয়ে গেছে। তারপর রাক্ষস রামলালকে সব খুলে বলল কিভাবে তার গিন্নি পাথরে পরিণত হয় এবং কিভাবে তাকে পুনরায় আগের মতো করা যাবে। বুঝতে পারলে তো, রামলাল পাতালপুরের শেষ প্রান্তে আছে সেই সাধু বাবা। তুমি যদি আমার গিন্নিকে ঠিক করে দিতে পারো, তবে আমি তোমাকে ধন সম্পদে ভরিয়ে দেব। তবে মনে রাখবে, এখান থেকে তুমি যদি পালাবার চেষ্টা করো, তবে সেটা হবে তোমার জীবনের শেষ ভুল। ঠিক আছে, আমি তোমার গিন্নিকে ঠিক করে তবেই এখানে আসব। এবার আমি চলি। হাঁটতে হাঁটতে রামলাল চলে এলো পাতালপুরের শেষ প্রান্তে। কিছু দূর গিয়ে রামলাল শেষ মেষ দেখা পেল সেই সাধু বাবার। সাধু বাবা, আমি একটা বড় আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। দয়া করে আমাকে সাহায্য করুন। আমি বড়ই নিরুপায়। এটা আমার বাঁচা মরার লড়াই। কে তুই বৎস? আর তুই আমার কাছ থেকে কি চাস? সাধু বাবা, আপনি দয়া করে রাক্ষসের গিন্নিকে মুক্ত করে দিন, না হলে সে আমাকে মেরে ফেলবে। দেখ বৎস, আমি যে অভিশাপ একবার দেই সেটা আর কোনোদিন ফিরিয়ে নিতে পারি না। তবে তবে কি বাবা? তুই যদি আমাকে শেষ অমৃত এনে দিতে পারিস,
তবে আমি মুক্ত হয়ে যাব, আর তার সাথে সাথে আমি যাকে যাকে অভিশাপ দিয়েছি তারাও মুক্তি পেয়ে যাবে। কিন্তু কোথায় পাওয়া যাবে সেই শেষ অমৃত, সাধু বাবা? আমার এই পাখি তোকে পথ দেখাবে, তবে মনে রাখবি সেখানে কিন্তু অনেক বিপদ। তারপর রামলাল পাখিটির পিছু পিছু যেতে লাগল। কিছুক্ষণ পরে তারা পৌঁছে গেল সেই শেষ অমৃতের ফুলের কাছে। তার চারপাশে ছিল অনেকগুলো ক্ষুধার্ত কুমির। তার মাঝে রামলাল তার প্রাণ ঝুঁকি নিয়ে অনেক কষ্টে শেষ মেষ অমৃত বের করে নিয়ে আসে এবং সাধু বাবাকে দেয়। সেই অমৃত পান করে সাধু বাবা মুক্তি পেয়ে যায়। সঙ্গে সঙ্গে রাক্ষসের গিন্নিও পুনরায় আগের মতো হয়ে যায়। কিছুক্ষণ পরে রামলাল রাক্ষসের কাছে ফিরে আসে। তারপর রাক্ষস যেমন রামলালকে কথা দিয়েছিল তেমনি হল। রাক্ষস ধন সম্পদে ভরিয়ে দিল রামলালকে। তারপর রামলাল তার নিজের দালান বাড়ি বানালো এবং তার গিন্নিকে নিয়ে এলো। তারপর থেকে তারা খুশি খুশি জীবনযাপন করতে থাকলো।